চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় কমেছে পাশের হার। সারা দেশে পাশের হার ৬৮.৪৫%। এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী, যা পাশ করা মোট শিক্ষার্থীর ১০.৬৬%। এবছর শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ১৩৪টি। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানতে পারছেন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে শিক্ষার্থীদের উল্লাস যেন বাঁধ ভাঙা। আমি গোল্ডেন আশা করছি, বাট ইটস ওকে। আমি অনেক হ্যাপি। এতটুকুতে আর অবদান বলতে গেলে টিচারদের আছে। অনেক শ্রম দিতে হয়েছে মেয়ের পিছনে। 10 বছরের একটা ফল আজকে পেয়েছি, অনেক আনন্দ লাগতেছে। এন্ড দেন ওদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূর এখানে আসতে পেরেছি এবং আমাদের টিচার যারা ছিলেন তারাও অনেক আমাদের সাপোর্ট করেছেন। সারা দেশে এবার পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। এবার পরীক্ষায় পাশের হার ও জিপিএ দুটি কমেছে। গত বছরের তুলনায় জিপিএ 5 কমেছে ৪২,১২৭ জন। ২০২৪ সালে জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১৩৯ জন। আর এবছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ পেয়েছে ১,৩৯,০৩২ জন। ২০২৪ সালে পাশের হার ছিল গড় পাশের হার ছিল ৮৩.০৪। এবছর পাশের হার ৬৮.৪৫। গত বছর শতভাগ ফেল করা এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে। সারা দেশে ৩,৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। মাত্র ২ মাসের মধ্যেই এবার ফল প্রকাশ হলো। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় ছাত্র আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, গণহত্যা সহ ৫টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা হয় ৫টি অভিযোগ। এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণহত্যা, আবু সাইদ হত্যা, চানখারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যা, মারণাস্ত্র ব্যবহার এবং সাভারে ৬ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলা। লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে, যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি। আদালতে আনা ৫টি অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। মামলায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আগামী ৩ আগস্ট শুরু হবে মামলাটির বিচার কার্যক্রম। সাক্ষ্য গ্রহণ ৪ আগস্ট। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর ৩ উপজেলায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এদিকে মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে তীব্র স্রোত থাকায় লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
ভারী বৃষ্টিতে পরশুরাম ও ফুলগাজীর মোট ২১টি স্থানের বাঁধ ভেঙে গেছে। মুহুরী, সিলোনিয়া ও কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তীব্র স্রোত থাকায় বাঁধের ভাঙন দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানিবন্দী পরশুরাম ও ফুলগাজী এলাকার সব মানুষ। ছাগলনাইয়া উপজেলায় পানি ঢুকে প্লাবিত নিম্নাঞ্চল। বন্যা দুর্গত এলাকায় শুকনো খাবার ও সুপেয় পানি না পাওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দুর্গম এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক। 10 মিনিটের ভিতরে থেকে এনে আছি, এনে বাংনা ফরি গেছে। বাংনা ফরি আইতে আইতে মানে 20 মিনিটের ভিতরে মাল সামানা বার করতে পারিনি। আপনার এই বারে ঘরে পানি উঠে গেছে। এনে কোনো প্রশাসন থেকে কিছু হয়নি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতি বছরই এই এলাকায় ভাঙন নিয়মে পরিণত হয়েছে। জায়গা দিয়ে ভাঙছে, এখান দিয়ে ভাঙছে, আর সামনে দিয়ে ভাঙতে লাগছিল। তো আর এগুলা রক্ষা করবার মতো না। আর এগুলা যদি একটু মজবুত করে বাঁধি দেয় তাহলে আপনার এটা রক্ষা। বেড়িবান্ধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আমরা তখন গ্রামবাসী সবাই মিলে বেড়িবান্ধটা মাঠে দিয়ে বস্তা দিয়ে বাঁধতেছি, এরপরও রোগাতে পারি না। তবে অভিযোগ নাকচ করে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ত্রাণ কার্যক্রম এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না, এর বাইরেও কিন্তু তার কাজ হচ্ছে সকলের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া। টানা 3 দিনের বৃষ্টিতে ফেনীর 3 উপজেলার লাখো মানুষ পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, সর্বশেষ বন্যা পূর্বাভাসের কি খবর, এবং বাঁধে ভাঙনের ফলে 3টি এলাকা প্লাবিত হওয়ার কথা আমরা শুনেছি। দুর্গম এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পৌঁছানো গেল কিনা? জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি তারাও কিন্তু ত্রাণ সহায়তার যে বিষয়টি, যারা বন্যা দুর্গত এলাকায় আছে তাদেরকে সহায়তার ব্যাপারে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আজ দুপুর 1টার দিকে সেনাবাহিনীর একটি টিম আর্টিলারি ব্রিগেডিয়ার কমান্ডার এখানে এসেছিলেন। তিনি এসে বন্যার দুর্গত এলাকার যে সমস্ত মানুষরা আছে তাদেরকে তারা যে খাবার সেটি তিনি পৌঁছে দিয়েছেন। আর সাথে বিজিবির তার টিমকে নিয়ে বন্যায় কবলিত হয়ে পড়া আশ্রয় কেন্দ্রে আশ্রয় বহন করা যে সকল আশ্রিত আছে তাদেরকে তারা রান্না খাবার পৌঁছে দিয়েছেন। এবং অন্যান্য এলাকায় যারা রিমোট এলাকায় বা দুর্গম এলাকায় যারা এইরকম ভাবে বন্দী আছে তাদেরকে তারা খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে আমরা সরেজমিনে যেটা দেখেছি, দুর্গম এলাকা অনেক মানুষ এখনো পানিবন্দী আছে। তারা অভিযোগ করছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে শুকনো খাবার, সুপেয় পানি এগুলো তাদেরকে এখনো সরবরাহ করেনি। তার সরবরাহ না করার কারণে তাদের ভিতরে এক ধরনের চাপা ক্ষোভ এবং বিরাজ করছে। তারা বলছে যে আমরা প্রতিবারেই বন্যায় কবলে পড়ে, কারণ ফেনীর ফুলগাজী, পরশুরামের মুহুরী, কুহু এবং সিলোনিয়া নদীর এখানে প্রতি বছর 4বার কিন্তু এই বন্যার কবলে পড়ে। এবার পর্যন্ত এই বছর 2বার বন্যার কবল সেরে যাচ্ছে, আরো 2টি সিজন বাকি থেকে গেছে বলে আমাদেরকে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে যেই জায়গাগুলোতে বাঁধ ভেঙেছে সেই জায়গাগুলোতে বাঁধ মেরামত করবে তখনই, যখন পানি কমবে। আর আমরা কিছু ফুলগাজীতে আলী আজম উচ্চ বিদ্যালয় যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে দেখেছি সেখানকার আশেপাশে একজন শিশু এসেছিল যাকে গতকালকে সাপে কামড় দিয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আজকে সেই শিশুর 80% বৃষ্টি হয়ে যাওয়ার কারণে তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তার পরিবার আমাদেরকে নিশ্চিত করেছে। এখানকার মানুষরা আসলে এই বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ এলাকা থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। এখনো অনেক বাসাবাড়িতে পানি রয়েছে। সড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফসলি জমি তলিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
নোয়াখালীতে সকাল থেকে বৃষ্টি না হয় জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে জেলা শহর মাইজদীতে প্রধান সড়ক ছাড়া বেশিরভাগ সড়ক ডুবে গেছে। পানি ঢুকেছে বাসাবাড়িতে, পানিতে তলিয়ে থাকায় বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। ড্রেনেজ ব্যবস্থা উন্নত নয়, যার পরিপ্রেক্ষিতে আপনার জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা নিরসন হলে পানির ব্যবস্থা জমা থাকবে না। লক্ষ্মীপুরে নামতে শুরু করেছে পানি, তবে কমেনি দুর্ভোগ। পৌরসভা ও উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হাজারো মানুষ। গোড়াদি ফাঁকা করলে তো হবে না, ড্রেনের আগাদি ফাঁকা করতে হবে। এই কারণে পানি নামে না, ওইখানে জামও রয়েছে। এই জাম না থাকার কারণে আমাদের চলাফেরাতে অনেক কষ্ট হইতেছে। চাঁদপুরে জলাবদ্ধতার পাশাপাশি গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল। ফেনী থেকে আসা পানিতে শাহরাস্তি উপজেলার গ্রামীণ সড়কের কার্পেট উঠে তৈরি হচ্ছে গর্ত, এতে ব্যাহত যানবাহন চলাচল। পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা প্লাবিত। মেরুং ইউনিয়নের ২৩টি পরিবার আশ্রয় নিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন স্থানীয়রা। পাহাড় ধসের সংখ্যায় ৩৫০০ পরিবার। নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং দীঘিনালা লংগদুর সড়কটি পানি তলে চলে যাচ্ছে। আর কিছুক্ষণ বৃষ্টি হলে পানি নিচে চলে যাবে। রাস্তার উপরে পানি, আর কিছুক্ষণ বৃষ্টি হলে যানবাহন একেবারে চলাচল বন্ধ হয়ে যাবে, মানুষের চলাফেরা করতে পারবে না। বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দর এলাকায় পানি জমায় নষ্ট হচ্ছে পণ্য, ব্যাহত হচ্ছে লোড আনলোড কার্যক্রম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের জাজিরায় তীব্র স্রোতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ৮০ মিটার এলাকা ধসে গেছে। বুধবার বিকালে উপজেলার মাঝিরঘাট আলমখার কান্দি এলাকার 0 পয়েন্টে এই ভাঙন দেখা দেয়। এর আগে সোমবার একই এলাকায় বাঁধের 450 মিটার ধসে যায়। এ সময় 11টি বসতবাড়ি ও 15টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়। ঝুঁকিতে থাকা অনেক ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেয় স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়া হয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু হলেও ভারী বর্ষণ ও স্রোতের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই স্থির একটা বাঁধ, যাতে আমরা এই দেশে বসবাস করতে পারি, তা না হলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। ঘরদুয়ার সরাইতেছে, বাট এখান থেকে নিয়ে কোথায় যাবে, কই যাবে? স্থায়ী যে বেড়িবাঁধের যেটা দাবি, সেটা আমরা সেই প্রসেসে অলরেডি চলে গিয়েছি, এখানে একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য। আর সামনে বর্ষা মৌসুমের আগে যখন কাজ করার সময়, সেখানে যেন আমরা স্থায়ী কাজটা শুরু করতে পারি, তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শরীয়তপুরের জাজিরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ৮০ মিটার এলাকা ধসে গেছে, এতে করে মূল পদ্মা সেতুতে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কিনা? আমরা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে পূর্ব নাডোবা আলমখারকান্দি 0 পয়েন্ট পর্যন্ত যে 2 কিলোমিটার পদ্মা সেতু কানেকশন ইয়ার্ড রক্ষা বাঁধ, এই বাঁধে কিন্তু ঝুঁকিপূর্ণ। তো এই ঝুঁকিপূর্ণ হলেও পদ্মা সেতুতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তারা। তো আমরা যেই খানটাতে আছি সেটা হচ্ছে পূর্ব নাডোবা আলমখারকান্দি 0 পয়েন্টে গতকাল বিকেলে কিন্তু এখানে ৮০ মিটার এলাকা জুড়ে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং করছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই ডাম্পিংয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে প্রবল স্রোত এবং বৃষ্টির কারণে। তবুও তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই যে গত সোমবার বিকেল থেকে যে ভাঙন শুরু হয়েছে, ভাঙনে প্রায় 26টি বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে তলিয়ে গেছে। পাশাপাশি 25 থেকে 30টি ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তো তারা এখন আতঙ্কে রয়েছেন। এই আতঙ্কে কিন্তু তাদের দিন কাটছে। তাদের একটি দাবি যে আগামী বর্ষার আগে স্থায়ী একটি বেড়িবাঁধ এবং এই যে ভাঙন শুরু হয়েছে, ভাঙন জানি দ্রুত রোধ হয়। তো আমরা যেটা পানি উন্নয়ন বোর্ড থেকে জেনেছি যে পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে আলমখারকান্দি 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু 1,10,00,000 টাকায় একটি পদ্মা সেতু কানেকশন ইয়ার্ড বাঁধ দেওয়া হয়েছিল 2010-11 সালে। সেই বাঁধটি কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তো স্থানীয়দের একটি দাবি, তারা চান যে এখানে একটা বেড়িবাঁধ হোক। যে শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন। টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নদী তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে আলেকজান্ডার ও
মাতব্বরহাট বাঁধের 5 কিলোমিটার এলাকা। হুমকির মুখে নদী পাড়ের 7 লাখ মানুষ। সময়মতো বাঁধের কাজ শেষ না হওয়ার অভিযোগ স্থানীয়দের। আর নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় টেকসই হচ্ছে না বাঁধ। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে পড়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বেশ কিছু এলাকায়। এতে নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ধসের শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত নদী পাড়ের প্রায় 7 লাখ বাসিন্দা। ৩,১০০ কোটি টাকা ব্যয় ৩১ কিলোমিটার তীররক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালে। তবে ৩.৫ বছরে কাজ হয়েছে মাত্র ৬০ ভাগ। নদীর ঢেউ আর নিম্নমানের ডাম্পিং সামগ্রীতে বাঁধের একাধিক স্থানে দেখা দিয়েছে ভাঙন। বেড়িবাঁধটা কাজে বিলম্ব হওয়ার কারণে বেড়ি দিয়ে পানি ঢুকে আমাদের এই জনজীবন মানুষকে বিপর্যস্ত করতেছে। ৩১০০ কোটি টাকার কাজ আজকে আপনার কত প্রায় ৩-৪ বছর হয়েছে কাজ করতে আছে কোনো কাজের কোনো গতি নেই। আলেকজান্ডার ও মাতাব্বরহাট অংশে ৮ কিলোমিটার এলাকা বাঁধও ভাঙনের মুখে। নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। বেড়িতে আর একটু মজবুত হওয়া দরকার ছিল। আর এই জায়গাটাতে মনে করেন বেশি খাড়ে, এখানে দরকার ছিল ব্লক আরো বেশি করে দেওয়ার। বেড়িবাঁধটা ভেঙে গেছে এবং কি অনেক জায়গায় পানি উঠেছে। মাতাব্বরহাট অনেক বাড়ি ঘর ও দোকানপাট অনেক কিছু ডুবে গেছে। প্রকল্পে ৯৭টি প্যাকেজে কাজ চললেও অগ্রগতি আশানুরূপ নয়। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করা চলছে। তাৎক্ষণিক ব্যবস্থা বলতে কিছু কিছু জায়গায় ডিপ্রেশন হয়েছে। আপনারা যে জেনেছেন কয়েকদিন আগে যে আমাদের যে অতি বৃষ্টি এবং ইসের কারণে যে জলোচ্ছ্বাসটা হলো, আমরা সেসব জায়গায় দ্রুতই ব্যবস্থা নেব এবং মেরামত আমরা করে ফেলব। ২০২৫ সালের ডিসেম্বরে বাঁধ নির্মাণের প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদাবাজ ও স্বৈরাচারের এই দেশের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরাতে দলের জুলাই পদযাত্রা কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান সংস্কার করেই জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, লড়াই এখনও শেষ হয়নি, সেই বার্তা দিতেই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এনসিপি। ২৩ আগস্টের মধ্যে সরকারকে জুলাই সনদ দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে এনসিপির ১০ম দিনের কর্মসূচি শুরু হয় সদর উপজেলা চত্বর থেকে। শহরের চৌরঙ্গি মোড়, ঢাকা রোড ঘুরে ভাইনা মোড় চত্বরে পথসভায় অংশ নেন এনসিপির নেতারা। জেলায় বিভিন্ন কর্মসূচি শেষে নড়াইলের পদযাত্রায় অংশ নেবেন নেতাকর্মীরা। চলমান চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদেরকে সরব হতে হবে। আমরা ৫ই আগস্ট এই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হবে, আমরা ৩রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ ভাই সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ একজন সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। বুধবার রাতে উপজেলার হরিণাচড়া চা বাগানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চা শ্রমিক রানা নায়েক, তার ভাই শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। স্থানীয়রা জানিয়েছেন, রাতে চা বাগানের সেপটিক ট্যাঙ্কে একজনের মোবাইল পড়ে যায়। সেটি তোলার জন্য একজন সেপটিক ট্যাঙ্কে নামেন। তিনি ফিরে না আসায় ৪ জন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে সবাই অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪ জনকেই মৃত ঘোষণা করেন। বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা চিকিৎসকদের। নিপেন, কৃষ্ণ রবিদাস, রানা এবং শ্রাবণ নামের ৪ জন পেশেন্ট আসেন, যারা ৪ জনই ব্লড ডেথ ছিলেন এবং আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করেন। এবং তার ১ ঘন্টা পরে আরেকজন আসেন, ওনার সিরিয়াস ইনজুর ছিল, ওনাকে আমরা যথারীতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করি। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে আবদুল্লাপুর ফ্লাইওভারের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাহফুজুর রহমান টঙ্গীর ব্লু ফ্যাশন গার্মেন্টসে কাজ করতেন। রাতে বাড়ি ফেরার পথে তাকে কয়েকজন ছিনতাইকারী ঘিরে ধরে। বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ধীরাশ্রম এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে নিহতের স্বামী মোস্তফা কামালকে আটক করা হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বখাটে কিশোর চক্রের 7 সদস্য সহ 12 জনকে আটক করা হয়েছে। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় চাঁদপুর আর্মি ক্যাম্প। এতে বলা হয়, বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় হামিদিয়া জুট মিল এলাকা থেকে বখাটে কিশোর চক্রের 7 সদস্যকে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় বিভিন্ন দেশীয় অস্ত্র। পরে তাদের হাজীগঞ্জ থানায় স্থানান্তর করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মাদক সেবনের সময় 3 জন এবং টোরাগড় এলাকা থেকে মাদকসহ আটক করা হয় 2 জনকে। যশোরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঘটনায় আটক করা হয়েছে তার স্বামী তপন দেবনাথকে। বুধবার রাতে সদর উপজেলার বাঘারপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সুচিত্রা দেবনাথ। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে স্বামী তপন দেবনাথের ঘরের একটি বাক্সের মধ্যে সুচিত্রার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় তার স্বামী তপন দেবনাথকে। ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রংপুরের পীরগাছায় বাস পুকুরে পড়ে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। বুধবার রাত 11টার দিকে উপজেলার দেউতি সড়কের বেলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে বাসে করে ফিরছিলেন 50 থেকে 60 জন যাত্রী। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অমিতা ও রানী নামে 2 জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক যাত্রী। আহত 15 জনকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আসার পরে এখানে মানে কিছু আহত লোক পাওয়া যায়। সেই আহত লোকগুলো উদ্ধার করে অ্যাম্বুলেন্স থেকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুরের মধুখালীতে যুবক শাহ মোহাম্মদ রাজন হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত 2-এর বিচারক অশোক কুমার রায় এই রায় ঘোষণা করেন। এ সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুল ইসলাম জানান, 2014 সালের 27 মার্চ রাজনকে অপহরণের পর হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে আসামিরা। এ ঘটনার 6 দিন পর পুকুর পাড়ের মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। সীমান্তের কড়াকড়ি ফাঁকি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব মানুষ ঠাঁই নিচ্ছে রোহিঙ্গা শিবিরের আত্মীয়দের কাছে। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, নিবন্ধিত 1,18,000 রোহিঙ্গার জন্য তৈরি হচ্ছে ঘর। মিয়ানমারের বুতিরহঙ্গের বাসিন্দা জিয়াবুল হক আরাকান আর্মির হামলায় এক পা হারিয়ে কোনো মতে পালিয়ে আশ্রয় নেন পাহাড়ে। সেখান থেকে আসেন বাংলাদেশের উখিয়া সীমান্তে। আমাদের এলাকার যুবকদের তারা ধরে নিয়ে আরাকান আর্মিতে যোগ দিতে বাধ্য করে, না হয় আরসার সদস্য দাবি করে নির্যাতন করে। রোহিঙ্গারা জানাচ্ছেন, রাখাইন প্রদেশ এখন প্রায় রোহিঙ্গা শূন্য। আগে মিয়ানমারে জান্তা বাহিনী, পরে আরাকান আর্মির অত্যাচারে তারা ভিটেমাটি ছাড়া। জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আরাকান আর্মির টার্গেট রোহিঙ্গাদের দলে নেয়া। এতে অসম্মতি জানালে চলে নির্যাতন। আরাকান আর্মির নির্যাতনে রাখাইন ছাড়া অনেকে এখন বাংলাদেশের শরণার্থী শিবিরে। কেউ কেউ গেছেন সাগরপথে মালয়েশিয়া বা থাইল্যান্ডে। মিয়ানমারে জান্তা এবং আরাকান আর্মির সংঘাতে আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ। নেই সংকট সমাধানের লক্ষণ, যা বাড়াচ্ছে উদ্বেগ। সত্যি এখানে নতুন রোহিঙ্গারা চলে আসছে, তো আমরা যে ওদেরকে পাঠানোর বিষয়ে যে কাজ করছিলাম, আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিকভাবে কাজ হচ্ছে না। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সংকট। বাংলাদেশে নতুন করে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 1,18,000। আমরা হাঞ্চ করতে পারছিলাম যে রোহিঙ্গারা আবার আসা শুরু করবে, এবং সেটি হয়েছে। আমরা
আমাদের এইখানে যে রেজিস্ট্রেশন প্রসেসটি আছে, এখন টেকনিক্যাল প্রবলেমের কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বন্ধ আছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। গেল ৮ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, উখিয়া, কক্সবাজার। নেত্রকোনা, লালমনিরহাট ও জামালপুর সীমান্তে আবারও ৩৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করে বিএসএফ। পরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও ২ জন পুরুষ রয়েছে। তারা চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলা থেকে ভারতে গিয়েছিলেন। এদিকে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে ১০ জন এবং জামালপুরের ধানুয়া, কামালপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। সবাই বিজিবি হেফাজতে রয়েছে। ৮ দিন বন্ধের পর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দেন। খনির উপমহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম জানান, বুধবার খনি কর্তৃপক্ষ, জিটিসি, শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আলোচনায় সমাধান হওয়ায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এর আগে চাকুরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও প্রোডাকশন প্রফিট বোনাস সহ ৯ দফা দাবিতে আন্দোলনের মুখে ২ জুলাই থেকে খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। টাঙ্গাইলে ২ যুগ আগে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ এসডিএস এর গ্রাহকদের আমানতের টাকা আদালতের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে ৩ শতাধিক গ্রাহকদের মাঝে সঞ্চয় বইয়ের জমানো টাকা ফেরত দেওয়া হয়। প্রায় ২ যুগ আগে গ্রাহকের কোটি টাকা জমা নিয়ে বন্ধ হয়ে যায় এসডিএস। এতে গ্রাহকরা টাকা ফেরতের জন্য মানববন্ধন সহ বিভিন্ন সময় আন্দোলন করেন। পরে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করেন তারা। সম্প্রতি আদালত প্রতিষ্ঠানটির জমি বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার আদেশ দেয়। বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে ঝালকাঠির আটঘর নৌকার হাট। বর্ষা মৌসুমে এই অঞ্চলে নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় কাটে কারিগরদের। ৫ মাসের এই হাটে নৌকা বেচাকেনা হয় ৩ কোটি টাকার বেশি। ঝালকাঠিতে এবার অতিবৃষ্টির কারণে খালবিল, নদীনালা পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। এই জেলায় বাগান থেকে পেয়ারা সহ বিভিন্ন ফসল সংগ্রহ এবং বাজারজাতের জন্য নৌকার বিকল্প নেই। আটঘর নৌকার হাট এখন মুখর হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে তৈরি করা নৌকা নিয়ে আসা হয় এই হাটে। সেখান থেকে পছন্দের নৌকা কিনে নিয়ে যান ক্রেতারা। কয়েক বছরের তুলনায় এবার এই বাহনের দাম অনেক বেশি, অভিযোগ তাদের। নৌকা আছে কিন্তু দামও বেশি, ক্রেতা বেশি। বাজার ছিল ২,২৫০ টাকা, এখন বাজারে এসে দেখি একটু বাজার চড়া। বিক্রেতারা জানান, একটি নৌকা তৈরিতে রকম ভেদে ২,৫০০ থেকে ৫,৫০০ টাকা খরচ হয়, যা বিক্রি হয় ৩,৫০০ থেকে ৬,০০০ টাকায়। কারিগরদের মজুরি সহ উপকরণের দাম বাড়ায় পুষে উঠতে পারছেন না তারা। অর্ডার দিয়ে বানাই আনি, কিন্তু এবার একটু খরচা বেশি বিদায় নৌকার দাম একটু বেশি। লোহারও তো একটু দাম বেশি, যার কারণে মোটামুটি টাকা নৌকার হারে একটু বাড়িয়ে যায়। আটঘরে প্রতি হাটে ৩ থেকে ৩৫০ নৌকা বিক্রি হয়। এই পেশার সঙ্গে জড়িতদের ঋণসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন বিসিক কর্মকর্তা। এই কারিগরদেরকে বিসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ওনারা যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন মনে করে এবং বিসিকের সহায়তা চায়, বিসিক তাদেরকে সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আটঘর নৌকার হাটে জ্যৈষ্ঠ থেকে আশ্বিন এই ৫ মাসে প্রায় ৩ কোটি টাকার নৌকা বেচাকেনা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৌদ্ধদের আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির রাজবন বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে। বিহারের দক্ষিণ মাঠে সকালে অনুষ্ঠানে পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান করা হয়। পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের। আষাঢ়ী পূর্ণিমার দিনে বোধিসত্ত্ব রানী মহামায়ার গর্ভে প্রবেশ গ্রহণ করেন। গৌতম বুদ্ধ তার সিংহাসন ও রাজকীয় জীবন ত্যাগ করে সত্যের সন্ধানে গৃহত্যাগ করেছিলেন। আষাঢ়ী পূর্ণিমার পরে ৩ মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শুরু করেন। ৩ মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে
শুরু মাসব্যাপী কঠিন চিবরদান উৎসবের। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।